উনি বিএনপি লোক উনি নির্বাচনই করতে পারবেন। আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে যারা মামার হোটেলের কাস্টমার আর কি। মামাই এখন কিন্তু হোটেলে বন্দি, এটা আপনারা সবাই জানেন নিশ্চয়। মজলুমের যেমন দোয়াও তৎক্ষণাৎ কবুল হয়, বরদোয়াও তৎক্ষণাৎ কবুল হয়। আমার নেত্রী বেগম খালেদা কিন্তু পলায় নেই, তারা বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান, সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি কোথায় যাবো। আমি বিশেষ করে নির্বাচন করতে গেলে শিল্পী সমিতির ডিজিডিএফআই, ডিবি, বিভিন্ন সংস্থা, সরকারি সংস্থা এসে নাকি অবজেকশন দিত যে উনি বিএনপি লোক উনি নির্বাচনই করতে পারবেন না। এবং তার প্রমাণও পাইছি। আমি একবার নমিনেশন পেপার কিনতে দেখলাম যে পুরো শিল্পী সমিতি ভরা সব ডিবির লোকজন। আমাদের কিছু ভাই ব্রাদাররা আছে যারা মামার হোটেলের কাস্টমার আর কি, বাতের হোটেলের কাস্টমার যারা, তারা ওগুলো আনতেন। তো যাক, মামাই এখন কিন্তু হোটেলে বন্দি, এটা আপনারা সবাই জানেন নিশ্চয়। তিনি এখন সরকারি ভাত খাইতেছে, আল্লাহ খাওয়াইতেছে। দেখেন কি সুন্দর সিস্টেম দুনিয়ার। মজলুমের যেমন দোয়াও তৎক্ষণাৎ কবুল হয়, বরদোয়াও তৎক্ষণাৎ কবুল হয়। এই যে হাজার হাজার নিরীহ ছাত্র জনতারা মারলেন, কারো না কারো তো হাক লাগছে। এমনভাবে একটি দেশের প্রধানমন্ত্রী আপনি পলায়ে গেলেন। আপনি তো কোনোদিন, কালকে শুনলাম আপনার ছেলে বলছে যে আমার মা আর জীবনে রাজনীতি করবে না। রাজনীতি করার সুযোগই তো নাই, করবে কোত্থেকে? সুযোগ থাকতে হবে তো। যিনি তার দেশের মানুষগুলারে এইভাবে নির্বিচারে মাইরার পলায়া যায়, হেলিকপ্টার নিয়ে, প্লেনও যেতে পারে না, তিনি আবার দেশের রাজনীতি করতে চায়। আমার নেত্রী বেগম খালেদা কিন্তু পলায় নেই, তারা বহুবার বলা হয়েছিল যে আপনি চলে যান, সে বলছে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমি কোথায় যাবো। মরতে হইলে আমি এখানেই মরবো, আমার কবরেই মাটিতেই হবে। যাই হোক, রাজনৈতিক বক্তব্য না দিয়ে আমি একটু চলচ্চিত্র সম্বন্ধে দিয়ে একটা কথা বলি। চলচ্চিত্রের সংস্কার করতে করতে বিগত দিনে, চলচ্চিত্রের উন্নয়ন করতে করতে বিগত দিনে, আমি যখন চলচ্চিত্র আসি তখন হাজারের উপরে সিনেমা হল ছিল 1995-96 সালের দিকে। এখন মাত্র 40টা-50টা, তার রানিং থাকে কিনা সন্দেহ আছে। এত উন্নতি হয়েছে চলচ্চিত্র। চলচ্চিত্র বান্ধব সরকার আমাদের এই পর্যায়ে নিয়ে গেছে। আমি যখন চলচ্চিত্র আসি তখন বছরে 104টা ছবি রিলিজ হইতো মোরাললেস। এখন 4টা ছবি বছর রিলিজ করা খুব কঠিন হয়ে যায়। তারপর আবার ঠাপাঠাপি আছে কিন্তু। আপনি যখন দেশীয় প্রোডাক্ট রিলিজ দিতে যাবেন, তখন ওই যে 19 সংগঠনে যে পয়সা খাওয়া, কমিশন খাওয়া নেতারা, তারা বিদেশি ছবি এনে ঢুকে দিবে, যাতে আপনার বাংলাদেশ ছবিটাও না চলে। কি পরিমাণ অত্যাচার নিপীড়ন করা হয়েছে দেখেন চলচ্চিত্রের উপরে। চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে যায়, মানে চলচ্চিত্র বান্ধব সরকার চলচ্চিত্রের উন্নয়ন ঘটাতে যায় আমাদেরকে এই পর্যায়ে আনছে। তো কারো প্রতি কোনো হিংসা বিদ্বেষ নাই, আমার একটা দাবি আছে, সেটা হচ্ছে চলচ্চিত্রে যে 19 সংগঠন বিভিন্ন সময় বসে বিভিন্ন ডিসিশন নেয়, এটা গণতান্ত্রিক না। বলেন কেন গণতান্ত্রিক না? 19 সংগঠনের 19 জন প্রেসিডেন্ট সেক্রেটারি চলে যাবেন সেখানে, যে তারা ডিসিশন নেবেন, তারা তাদের বোর্ডে কিন্তু তাদের কমিটিতে কিন্তু এই ডিসিশনটা নেয় না, পাশ করানো না কিন্তু। তার মানে সম্পূর্ণ এটা অবৈধ। আমি আমার সংগঠনে 21 জন সদস্য, চলচ্চিত্র শিল্পী সমিতি 21 জনের বডি, প্রেসিডেন্ট সেক্রেটারি ডিসিশন নেবে, সেটা ফাইনাল না তো। আমার সাথে আগে মিটিং করতে হবে তো, যে আমি কি আপনার মতের সাথে একমত কিনা। আপনি যে ইন্ডিয়ান ছবি 20 টাকা খাইয়া ছেড়ে দিবেন, আমি কি আপনাকে হ্যাঁ বলছি কিনা সেটা জানতে হবে। তা এই সংস্কারগুলো আমাদের করতে হবে। হিংসা বিদ্বেষ আসলে আমাদের কাজ না। আমরা চলচ্চিত্রের শিল্পী, আমরা চলচ্চিত্রের নির্মাতা। এখানে মেধাবীদের কাজ হলো এখানে কোনো দলীয় নেতা কিন্তু আইসা সুপারস্টার অভিনেতা হইতে পারবে না, কোনো দলীয় নেতা আইসা সুপারস্টার ডাইরেক্টর হইতে পারবে না। ঠিক আছে? তার মানে মেধা লাগবে, মেধাবীদের জায়গা চলচ্চিত্র। এখানে মেধার চর্চাই হবে, এবং সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমার দল, আমি যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের নেতৃস্থানীয় লোকদেরও সেরকমই নির্দেশ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আপনাদের মাধ্যমে আমি সারা দেশের আমার চলচ্চিত্র দর্শক এবং ভক্ত ভাইরা যারা আন্দোলনে আছেন এবং ছিলেন, সবাইকে একটা আহ্বান করবো, ভাই, যে কারণে আমরা এই রাহুমুক্ত হলাম দেশটা সংস্কারের জন্য, সেই দেশটাকে গড়ার জন্য আমরা রেডি হই। আমরা বিশৃঙ্খলা না করি, শান্তভাবে সুন্দরভাবে এই দেশটা গড়ার চেষ্টা করি। এখন জানেনই তো, অনেকের অনেক ক্ষোভ আছে, সবাই হয়তো একভাবে ক্ষোভ প্রকাশ করতে পারে না। তো আপনাদের কাছে আবারও আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই কথাটি বলতে চাই যে বেঁচে আছি, ভালো আছি, জেলখানায় নাই, এখানে আছি, আপনাদের সামনে কথা বলার সুযোগ হয়েছে। দোয়া করবেন। আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই আমাদের পাশে সবসময় ছিলেন, সবসময় থাকবেন।